নিজের দুলাভাইকে বিয়ে করতে হচ্ছে নবনীকে। যে বিয়েটা এড়াতে সে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের 5 বছরের ভালোবাসার মানুষের কাছে, সেই মানুষটি আজ থেকে ফিরিয়ে দিল। নবনীর বড় বোন অবনী আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিব্য তালুকদার এখন একা। একা অবনীর সেই ছোট্ট শিশুটিও। তাই পরিবারের সবাই চায় অবনী যেন দিব্যকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবনী ভালোবেসেছিল অসীমকে। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিল তিল করে গড়ে জমানো ভালোবাসা আর নিজের সবটুকু উজাড় করে দেওয়া, সব কিছুর পরিণতি আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকবে তা নবনী স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে নবনীর আজ বড় অচেনা লাগছে। অসীম, যার জন্য সে আজ নিজের ঘর ছেড়েছে, যার পড়াশোনা আর হাত খরচের জন্য নিজের টিউশনের টাকাগুলো হাসি মুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবনী ধরা গলায় শেষবারের মতো আকুতি জানালো, দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চেয়েছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নিরুত্তাপ। তার চোখে নবনীর জন্য কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজাতীয় বিরক্তি। তাচ্ছিল্যের সুরে বলল, দেখো নবনী, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবেন না। আর চাকরির কথা তুলছো, ওটা আমি আমার যোগ্যতায় পেয়েছি, বলতে দ্বিধা নেই। কিন্তু সত্যিটা হলো তোমার সাথে এখন আর আমাকে মানায় না। কথাটা শোনা মাত্র নবনীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। যে মানুষটার জন্য সে শত শত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের শূন্যস্থানে বসার প্রস্তাব নাকচ করেছে, সেই মানুষটি আজ আভিজাত্যের দোহাই দিচ্ছে। 5 বছরের আত্মত্যাগ কি তবে কেবল একটা অযোগ্যতার গল্প ছিল? চোখের জল বাধা মানল না, তবে সেই জলের সাথে মিশে থাকলো এক তীব্র ঘৃণা। নবনী আর নিজেকে সামলাতে পারল না। সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান! ছি অসীম, আজ নিজের উপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পবিত্র ভালোবাসার যোগ্য তুমি কোনো দিনই ছিলে না। ঠিক আছে, তোমার যোগ্য কাউকে বেছে নাও তুমি। আজকে আমার সাথে তুমি যেটা করলে তার জন্য ভীষণ আফসোস করবে তুমি, ভীষণ আফসোস করবে অসীম। অসীমকে ফেলে রেখে নবনী যখন বাড়ির পথে পা বাড়ালো, তখন তার হৃদয়ে কেবল বোনের সেই ছোট্ট শিশুটির মুখটি ভাসছে, যে মাতৃত্বের দায়ভার এড়াতে সে পালিয়েছিল। আজ সেই দায়েই যেন তার জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্য তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এখন আর কেবল সামাজিক চাপ নয়, বরং এক বিশ্বাসঘাতকের মুখে সপাটে আঘাত করার যে। দিব্য তালুকদারের ধন সম্পদের কোনো অন্ত নেই, শহরের প্রথম সারির ব্যবসায়ীদের একজন সে। কিন্তু প্রাচুর্যের এই জৌলুস নবনীকে কোনো দিনও টানেনি। উল্টো মানুষটাকে দেখলে নবনীর ভেতরটা তেতো হয়ে উঠত। তার বিরক্তির মূলে ছিল দিব্যর গায়ের রং। বিয়ের আসরে যেদিন প্রথমবার দিব্যকে দেখেছিল নবনী, সেদিনই তার বাবাকে সোজা সাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো সুন্দরী অপুর বিয়ে কিছুতেই হতে পারে না। অবনী ছিল সত্যিই অপরূপা, যেন শরতের শুভ্র মেঘের মতো তার গায়ের রং। সেদিন নবনীর কথা শুনে তার বড় ফুপু ধমক দিয়ে বলেছিলেন, তুই ছোট মানুষ, এসব কি বুঝিস? সোনার আংটি বাঁকা হলেও তার দাম কমে না। ছেলে মস্ত বড় লোক, তার বাবাও নাম করা ব্যবসায়ী। হাজার খুঁজলেও তোদের এই কুড়ে করে এমন রাজপুত্র আর আসতো না। ফুপুর সেই কথাগুলো নমনীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। অভিমানে সে সেদিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল, এমনকি অবনীর বৌভাতেও পা রাখেনি। অবনী যখন বাপের বাড়ি আসতো, নবনী সবসময় নিজেকে লুকিয়ে রাখতো। দিব্য তালুকদার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অথচ লোকে বলতো অবনীর রাত সুখে আছে, শ্বশুরবাড়ির লোক তাকে মাথায় করে রাখে, দিব্য তাকে আগলে রাখে চোখের মনি করে। দিব্য নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে, কিন্তু নিয়তি সব সমীকরণ পাল্টে দিল এক নিমিষে। আজ সেই অপছন্দের মানুষটির সাথেই নবনীর জীবনের সুতো বাঁধা হতে চলেছে। চারপাশে গুঞ্জনের মাঝে হঠাৎ তার কানে ভেসে এলো কাজী সাহেবের গম্ভীর কণ্ঠ, মা,
বলো কবুল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল নবনীর। অসীমের দেওয়া সেই বিষাক্ত আঘাত আর 5 বছরের ভালোবাসার অপমৃত্যু তাকে পাথর করে দিয়েছে। চারিদিকের মানুষ তাড়া দিচ্ছে, অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে কাফা কাফা ঠোঁটে নবনী উচ্চারণ করল কবুল। ছোটোখাটো ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। আনন্দহীন এক যান্ত্রিক বিয়ে। একটু পরেই বিদায়ের ফালা। নবনী যখন নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি আলেখা বেগম 4 বছরের ছোট্ট দিয়াকে কোলে দিয়ে নবনীর সামনে এসে দাঁড়ালেন। কালো রঙের একটা ছোট ফ্রক পরেছে দিয়া, মাথার দুপাশে দুটো জুটি। কি ভীষণ মিষ্টি আর আদুরে লাগছে মেয়েটাকে। অবিকল তার মা অবনীর প্রতিচ্ছবি। গায়ের রংটাও পেয়েছে মায়ের মতোই দুধে আলতা। দিয়ার সাথে নবনীর সখ্যতা খুব একটা নেই। ছোটবেলা থেকেই নবনী মামার বাড়িতে বড় হয়েছে, আর অবনী বিয়ের পর সংসার আর দিব্যর ব্যস্ততার কারণে বাপের বাড়ি আসার তেমন সুযোগ পায়নি। অলেখা বেগম দিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে নরম সুরে বললেন, আজ থেকে ওটাই তোমার আম্মু। যাও মা, আম্মুকে হ্যালো বলো। ছোট দিয়া বড় বড় চোখ ফিট করে তাকালো। তার শিশুতোষ মনে এটা যেন এক মস্ত বড় বিস্ময়। সে ধীর পায়ে এগিয়ে এসে তার ছোট্ট কোমল হাতটাও নবনীর গালে রাখলো। সেই স্পর্শে যেন নবনীর আধ ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়লো তার গালে। দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আম্মা? কাঁদছো কেন তুমি? তোমাকে কি কেউ বকেছে? নবনী কোনো কথা বলতে পারলো না, শুধু মাথা নেড়ে বোঝালো কেউ তাকে বকেনি। আদর করে মেয়েটার গালে চুমু খেতে যাবে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দিয়াকে চট করে কোলে তুলে নিল। চমকে তাকিয়ে নবনী দেখল দিব্য তালুকদার। দিব্যর মুখাবয়ব গম্ভীর। সেই ব্যক্তিত্বের সামনে নবনী যেন কুঁকড়ে গেল। দিব্য গম্ভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু, সব ঝামেলা চটপট শেষ করে চলে এসো। আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্ত অপেক্ষা করলো না দিব্য। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। লোকটার রুক্ষতা যেন ঘরের বাতাসকে ভারী করে দিল। অলেখা বেগম পরিস্থিতি সামাল দিতে জোর করে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনী বাসর ঘরে বসেন। তার বুকের ভেতরটা অপমানে অনিশ্চয়তে টিপ করছে। চারপাশের রজনীগন্ধার তীব্র সুবাস তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। যে মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে, আজ তার ঘরে এসে নববধূ সাজে বসে আছে। অসীমের দেওয়া ক্ষতটা এখনো টাটকা। সব মিলিয়ে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে অলেখা নিজের সাথে নিয়ে গেছে। মেয়েটা অবশ্য আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলার শব্দে নবনী আড়ষ্ট হয়ে গেল। দিব্য ঘরে ঢুকেছেন। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ালো। নবনী মাথা নিচু করে রইল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। সে ভেবেছিল দিব্য হয়তো তার সেই রুক্ষ মেজাজটাই দেখাবে, কিংবা জোর করে কোনো অধিকার ফলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য খুব শান্ত এবং মোলায়েম গলায় বলল, দেখো নবনী, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি আজ তোমার মনের উপর দিয়ে কি জ্বর বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতিটার জন্য একেবারেই প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। অবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি, কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দিয়ার মুখের দিকে তাকিয়েই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, এর বাহিরে কিছুই না। দিব্যর গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যে নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো। দিব্য তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও, নিজের ঘর মনে করে নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত সে ভেবেছিল, তার ব্যবহারটা ঠিক ততটাই সুন্দর। কিন্তু এই মুগ্ধতা স্থায়ী হলো না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য। নবনীকে কিছু বলার সুযোগ না দিয়ে দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অনেকটা প্রহর নবনী একা একাই প্রতীক্ষা করলো, কিন্তু দিব্য আর ফেরেনি। শূন্য ঘরটায় বসে পুরো বিষয়টাই তার কাছে কোনো
দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। বুকের গহীনে জমে থাকা পুরনো ক্ষতগুলো যেন নতুন করে ছাড়া দিয়ে উঠল। অসীমের সেই বেইমানি আর বর্তমানে এই অনিশ্চয়তা, নিজেকে আর সামলে রাখতে পারল না সে। বালিশে মুখ গুজে পান ভরে কাঁদল। চোখের নোনা জলে হৃদয়ের বার কিছুটা লাঘব হলেও মনের ভেতরে জমে থাকা মেঘ কাটল না। কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত চোখে দুটো ঘুমে জড়িয়ে এসেছিল তা সে টেরই পায়নি। যখন ঘুম ভাঙলো, দরপড়িয়ে উঠে বসলো নবনী। জানালার পর্দা সরিয়ে দেখলো বাইরে রোদের তেজ বেশ কড়া। ফোনটা হাতে নিয়ে সময় দেখা মাত্রই যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। সকাল 8:45। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী কুঁকড়ে গেল। নতুন বাড়িতে প্রথম সকালে এতটা দেরি করে ফেলাটা যেন এক মস্ত অপরাধ। অথচ অবাক করার বিষয় হলো বাড়ির কেউ তাকে একবারের জন্য ডাকলো না। একরাশ অস্বস্তি নিয়ে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো সে। নবনীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে অলেখা হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলেন। উঠে গেছো মা, এসো নাস্তা করবে। রান্নাঘরে অলেখার সাথে একজন মধ্যবয়স্ক মহিলা কাজে হাত লাগিয়েছেন। ডাইনিং টেবিলে বসে দিব্য ছোট ভাই কলরব আর বোন কথা নাস্তা করছে। তাদের তদারকি করছেন দিব্যর ছোট চাচি মাঝা আর তার ছেলের বউ মৌমিতা। সবাইকে একসাথে দেখে নবনীর সংকোচ আরও বেড়ে গেল। বাড়ির বড় বউ হয়ে এত দেরি করে সবার সামনে আসাটা তার কাছে ভীষণ লজ্জার মনে হতে লাগলো। নবনীর মুখের এই অস্বস্তি মৌমিতার নজরে এড়ালো না। সে দ্রুত ফাঁ ফেলে নবনীর কাছে এগিয়ে এলো এবং ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, এসো নবনী, এত সংকোচ করছো কেন? সম্পর্কে তুমি আমার বড় হলেও বয়সে তো নিশ্চয়ই ছোট হবে। তোমাকে নাম ধরে ডাকলে কি মাইন্ড করবে? নবনী বিস্ময়তার মাঝেও একটু বিন্দু হাসার চেষ্টা করলো। মাথা নেড়ে জানালো সে কিছু মনে করবে না। তার বেশ কুণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমার উঠতে একটু বেশি দেরি হয়ে গেল। অলেখা কিচেন থেকে বেরিয়ে এসে নবনীর মাথায় হাত বুলিয়ে দিলেন, অভয় দিয়ে বললেন, আমি ইচ্ছে করেই তোমাকে ডাকিনি মা। কাল অতটা পথ জার্নি করে এসেছ, ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদম ভেবো না। এখন চটজলদি নাস্তা করে নাও, তারপর কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সারতে হবে। মনিতা নবনীকে হাত ধরে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসালো। বাড়ির সবার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিলেও নবনী খেয়াল করলো মানুষগুলোর ভিড়ে দুটি মুখ অনুপস্থিত, দিব্য আর ছোট্ট দিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে নবনী জড়তা কাটিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, দিয়া কোথায়? মাঝা উত্তর দিলেন, দিয়াকে তো দিব্য স্কুলে নিয়ে গেছে। ও প্রতিদিন অফিস যাওয়ার পথে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। আর বাড়ির বাকি পুরুষরা মানে তোমার চাচা শ্বশুর আর আমার ছেলে কাব্য অনেক আগেই বেরিয়ে গেছে। এই বাড়িতে মোটামুটি 8টার মধ্যে সবাই কর্মস্থলের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। দিব্যর কথা শুনে নবনীর মনের কোনো একটা প্রশ্ন উকি দিল। কাল রাতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল দিব্য, আর কেন বা গিয়েছিল? নবনী আর কথা বাড়ালো না, চুপচাপ নাস্তা শেষ করলো। এরপরেই শুরু হলো পরবর্তী নিয়ম। মাঝা আর অলেখা তাকে রান্নাঘরে দিকে নিয়ে গেলেন। মাঝা বুঝিয়ে বললেন, আমাদের বাড়ির একটা পুরনো নিয়ম আছে। নতুন বউ প্রথম সকালে সবার জন্য কিছু না কিছু রান্না করে। তবে নিয়ম হচ্ছে এই কাজে বাড়ির কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। নিজের হাতেই সবটা সামলাতে হবে। পারবে তো? নবনী ধীর স্থিরভাবে মাথা নাড়ল। মনে মনে কিছুটা নার্ভাস লাগলেও সে জানে যে রান্না সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। তবে এত বড় পরিবার আর নতুন স্বাদের সাথে মানিয়ে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। মাঝা বেগম এই ফাঁকে মিলুর সাথে নবনীর পরিচয় করিয়ে দিলেন। মিলু এই বাড়ির বহু পুরনো বিশ্বাসী কাজের লোক। তার স্বামীও এই বাড়ির পুরনো ড্রাইভার। রান্নাঘরে নবনীকে একা রেখে বাকি সবাই বেরিয়ে গেল। সুবিশাল আধুনিক রান্নাঘরটা নবনী যখন একা দাঁড়ালো, তখন তার মাথার ভেতর শত চিন্তার আনাগোনা। সে কি রান্না করবে? ঠিক তখনই মিলু বিনীত স্বরে জিজ্ঞেস করলো, কোনো কিছু কি কাটাকুটি করা লাগবে? এভাবে লাগলে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপনি কি রান্না করবেন, কিছু ভেবেছেন? নবনী জানালা দিয়ে বাইরের উজ্জ্বল রোদের দিকে তাকালো। তার মনের ভেতর তখন চিন্তার জ্বর। কি রান্না করলে সবার মন রক্ষা হবে, আবার নিজের সম্মানও বজায় থাকবে, তা নিয়ে সে বেশ দোটানায় পড়ে গেল। অবশেষে সে ভাবল, বুনা খিচুড়িটাই সব
হবে সব থেকে নিরাপদ আর জুৎসই সিদ্ধান্ত। সবজি আর মশলাপাতি দিয়ে একবার ছড়িয়ে দিতে পারলে স্বাদের দিক থেকে একটু একটা বিড়ম্বনায় পড়তে হবে না। সে মিলুকে বেশ কিছু সবজি কুটে দিতে বলল। মিলুর সবজি কাটতে বসে একগাল হেসে বেশ রসিয়ে রসিয়ে পুরনো গল্প জুড়ে দিল। দাঁত বের করে সে বলল, জানেন ভাবি, সেবার যখন মৌনিতা ভাবির বিয়ে হলো তখন আমি এই রান্নাঘরেই ছিলাম। ভাবি তো মস্ত বড় লোক বাপের আদুরে আর একমাত্র মেয়ে, হাঁড়ি ফাতিল কোনো দিন ধরেনি। শেষমেশ কি না পেরে নুডলস রান্না করে বসলো। বাড়ির সবার মুখ দেখার মতো হয়েছিল সেদিন বলেই মিলু খিলখিল করে হাসতে লাগলো। কিন্তু নবনীর মনে এই হাসি কোনো দোলা দিল না, বরং সেই কিছুটা বিরক্তই হলো। একে তো নিজের এলোমেলো জীবন নিয়ে সে অস্থির, তার উপর নতুন পরিবেশের চাপ, এসবের মাঝে মিলুরে ফালতু রং তামাশা তার একদমই ভালো লাগছিল না। সে একটু গম্ভীর হয়ে নিজের কাজে মন দিল। সবজি ধোয়া, চাল ডাল মাপারে ব্যস্ততার ফাঁকে নবনী যেন মুহূর্তের জন্য ভুলেই গেল গত রাতের ঘটনা। সব মশলা কষানোর পর যখন খিচুড়ির সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন নবনী এক মুহূর্তের জন্য আনমনা হয়ে গেল। সে ভাবল, যে মানুষটার জন্য সে তার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল সেই আজ অনেক দূরে, আর যাকে সে কোনো না কোনোভাবে এক প্রকার ঘৃণা করত, আজ তার ঘরের মানুষের জন্য রাত্রেই সে ব্যস্ত। নিয়তি বোধহয় একেই বলে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নিচে নামলেন অলেখা বেগম। তার এক হাত ধরা মুঠোফোন। কারোর সাথে কথা বলতে বলতে তিনি এতটাই বিচলিত যে আশেপাশের কোনো দিকে তার খেয়াল নেই। রান্নাঘর থেকে নবনী উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মনিতা। সে শাশুড়ির এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে উঠে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি আম্মা? আপনাকে এমন দেখাচ্ছ কেন? কার ফোন এসেছিল? নবনীয় হাতের কাজ ফেলে ধীর পায়ে ড্রয়িং রুমের কোণে এসে দাঁড়ালো। অলেখা বেগম একবার নবনীর দিকে তাকিয়ে নিয়ে ধরা গলায় বললেন, দিয়ার স্কুলের টিচার ফোন করেছিলেন। স্কুলে দিয়া নাকি কার সাথে মারামারি করেছে। ম্যাডাম বললেন ছুটি হওয়ার আগেই উনি দিয়ার মায়ের সাথে দেখা করতে চান। আমি দিব্যকে অনেকবার কল করার চেষ্টা করলাম, কিন্তু ও মিটিংয়ে আছে বলে ফোন ধরছে না। মনিতা অবাক হয়ে বলল, কিন্তু দিয়ার মা যে নেই সেটা তো স্কুলের সবাই জানে, এখন ওর মা কোত্থেকে আসবে? অলেখা বেগম অস্থির হয়ে বলেন, আমি অত শত জানি না বাপু, তবে শুনলাম দিয়া হাতে চোট পেয়েছে, ও খুব কাঁদছে। দাঁড়াও, আমি আরেকবার দিব্যকে ট্রাই করি। নবনী বলে উঠল, 1 মিনিট আন্টি, ওনাকে আর কল করার দরকার নেই। আপনি আমাকে দিয়ার স্কুলের ঠিকানা বলুন, আমি এখনই চলে যাচ্ছি। অলেখা বেগম কিছুটা দ্বিধায় পড়লেন। নবনী এই বাড়ির নতুন বউ, একা একা পাঠানোটা কি ঠিক হবে? তবে পরক্ষণে ভাবলেন, দিয়ার জন্য নবনীর এই টানটা তো ভালো লক্ষণ। তিনি সায় দিয়ে বললেন, ঠিকানা নিতে হবে না, তুমি আমাদের গাড়িতে করেই যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। নবনী সম্মতিসূচক মাথা নাড়ল। অলেখা যাওয়ার আগে আবার মনে করিয়ে দিলেন, যাওয়ার পথে একবার দিব্যকে কল দিও, টিচার ওর সাথেও কথা বলতে চেয়েছেন, আমিও দেখছি ওকে পাওয়া যায় কিনা। নবনী দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক অদ্ভুত বাস্তবতায় সে থমকে গেছে। যার কর করতে সে এই বাড়িতে এসেছে, যার সন্তানের দায়িত্ব নিতে আজ সে হন্তদন্ত হয়ে ছুটছে, সেই মানুষটির ফোন নাম্বারটি তার কাছে নেই। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পেলে সে বেশ কুণ্ঠার সাথে বলে ফেলল, ওনার নাম্বারটা তো আমার কাছে নেই। অলেখা অবশ্য বিনা বাক্যে নাম্বার দিয়েছিল। গাড়িতে বসে বারবার কল করে ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। দিব্য সম্ভবত তার বিজনেস মিটিংয়ে এতটাই মগ্ন যে ফোনের অস্তিত্ব ভুলে গেছে। নবনী হতাশ হলো বেশ। স্কুলে পৌঁছে নবনী জানতে পারলো সবটা। দিয়া তার সহপাঠীদের সাথে গল্প করছিল যে এখন তার কাছেও মা আছে, কিন্তু তারা সেই কথাকে হেসেই উড়িয়ে দিয়েছিল। তাদের বিদ্রূপ আর অবিশ্বাস সহ্য করতে না পেরিয়ে দিয়া রুখে দাঁড়িয়েছিল, আর সে হাতাহাতির এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে তার ছোট্ট হাতটা ছিলে গেছে। অফিস রুমের এক পাশে থম মেরে বসে আছে দিয়া। লাল হয়ে আসা চোখ আর ফোলা মুখটা বড্ড দস্ত লাগছে। নবনী ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল, পাশে বসে আদুরে স্বরে বলল, দিয়া মাম্মা, তোমার
আমার সোনামণিটা বুঝি খুব ব্যথা পেয়েছে। উফ, তোমার তো খুব কষ্ট হচ্ছে সোনা, তাহলে ওষুধ লাগাচ্ছ না কেন? কই দেখি তো হাতটা। দিয়ে মুখ তুললো না, বুকের উপর হাত দুটো আড়াআড়ি করে বেঁধেছে, সে মাথাটা নিচু করে রেখেছে। গম্ভীর স্বরে নবনীর দিকে না তাকিয়ে বলল, আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি পছা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সকালে আমি কত অপেক্ষা করলাম, কিন্তু তুমি আমায় স্কুলে দিতে এলে না। তোমার সাথে আমার বিষেদ। তুমি যাও এখান থেকে, পাপ্পাকে আসতে বলো। দিয়া বিচ্ছেদ বলতে চেয়েছিল, এটা সে প্রায় কথায় ব্যবহার করে। নবনী এর মানে সহসায় না বুঝলেও ধারণা করতে পারল। শব্দটা যেন নবনীর বুকে তীরের ফলার মতো বিঁধল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এইটুকু একটা শিশু কতটা অভিমান জমিয়ে রেখেছে তা ভেবে নবনীর চোখ ভিজে এলো। সে দিয়ার মাথায় হাত রেখে বলল, সরি, খুব সরি সোনা। আম্মা আমার, কাল থেকে রোজ মাম্মা তোমাকে স্কুলে নিয়ে আসবে, প্রমিস করছি। এখন লক্ষ্মী মেয়ে হয়ে একটু ওষুধটা লাগিয়ে দিতে দাও তো। নেবার আমি বললেও না। গম্ভীর কণ্ঠস্বর শুনে দিয়ে একবার মুখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই আবার অভিমানে মুখ ফুরিয়ে নিল। দিব্য এসে দাঁড়িয়েছে। নবনী স্বস্তির শ্বাস নিল। দিব্য মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার মান বাঙানোর চেষ্টা করছে, কিন্তু নবনীর কাছে সেই মুহূর্তটা যেন স্থবির হয়ে গেল। তার পায়ের নিচের মাটি কাঁপছে। দিব্যর পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে নবনীর সমস্ত শরীর হিম হয়ে এলো। অসীম, সে এখানে কিভাবে? অসীম স্তম্ভিত। সে তার বসের সাথে কোনো জরুরি কাজে বেরিয়েছিল, কিন্তু নিজের বসের মেয়ের স্কুলে এসে তার প্রাক্তন প্রেমিকা নবনীকে দেখবে তা ছিল তার কল্পনাতে। দিব্য দিয়াকে কোলে তুলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রক্তিম চোখ দুটি স্থির হলো অসীমের উপর। শান্ত কিন্তু ধারালো গলায় সে বলল, অসীম, ইনি তোমার ম্যাডাম, মিসেস দিব্য তালুকদার। কালই ওনার বিয়ে হয়েছে আমার, আর আজকে সব পেলে উনি এখানে। তুমি খুব ভালো করেই জানো আমি দিয়ার ব্যাপারে কতটা সচেতন। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে। স্কুল থেকে যখন বারবার কল আসছিল, তখন তোমার উচিত ছিল ফোনটা আমাকে দেওয়া, কিংবা অন্তত নিজে রিসিভ করা। অসীম দিশেহারা বোধ করলো। প্রবল এক অস্বস্তিতে বার কয়েক শুকনো ডুব গিল সে। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আই এম সরি স্যার। দিব্য একবার নবনীর দিকে চাইল। তার দৃষ্টিতে এক দুর্ভাগ্য গাম্ভীর্য। নিজেকে সংযত করে সে আবারও অসীমকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো, দিয়া আমার মেয়ে, ওর সমস্ত দায়ভার আমার। আগেও আমি দেখতাম, পরেও আমিই দেখব। আমার মেয়ের দায়িত্ব আমি অন্য কারো উপর চাপাতে পারি না, তাই ভবিষ্যতে ওর কোনো বিষয়ে দায়িত্বহীনতা আমি বরদাস্ত করব না। অসীমের ভেতরটা জলফিরো খাক হয়ে যাচ্ছিল। দিব্যর কথাগুলো আজ তীরের মতো তার গায়ে বিচ্ছে। এই রাগ কি অপমানের, নাকি সামনে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে? সেটা সে নিজেও জানে না। যে মেয়েটিকে কাল সে আভিজাত্যের দোহাই দিয়ে ছুঁড়ে ফেলেছিল, আর সে তার পরম শ্রদ্ধেয় বসের স্ত্রী। এই চরম সত্যটা হজম করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবনীর কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। এই মানুষটার মুখোমুখি হওয়া মানে তার কাটা গায়ে লবণে ছিটে দেওয়া। দিব্য ম্যাডামের সাথে আরও কিছুক্ষণ কথা বলল, দিয়ার হাতে ওষুধ লাগালো, অতঃপর বেরিয়ে যেতে নিয়ে গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, অসীম, ম্যাডামকে নিয়ে এসো। নবনী যেন রোবটের মতো নিজের ভারী শরীরটা টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। অসীম ড্রাইভিং সিটে আর দিব্য তার পাশের সিটে। দিয়াকে পেছনের সিটে নবনীর পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট দিয়ে এখন একদম স্বাভাবিক। নবনী কেবল জানালার বাইরে চেয়ে রইল। গাড়ির ভেতরে থমথমে নীরবতা ভাঙল দিয়ে চঞ্চলতায়। আচমকাই সে নবনীর হাতটা ধরে সহজরে একটা ঝাঁকুনি দিল। ভাবনায় বুঁদ হয়ে থাকা নবনীর চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। দিয়া বড় বড় চোখ করে নবনীর দিকে তাকিয়ে বলল, তুমি কি স্যাড হয়ে গেছ? আমি তোমাকে বকেছি বলে কি তোমার রাগ হয়েছে? দেখো, পাপ্পা বলে বড়রা তো ভালোর জন্যই বকে, তাই স্যাড হতে নেই। ওসব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আমি নিজেও তো তোমার উপর খুব এংরি ছিলাম, কিন্তু দেখো আমি কেমন সব ভুলে গেছি। নবনী দিয়াকে টেনে নিজের কোলে তুলে নিল, তার দুই গালে চুমু খেলো। তারপর দিয়ে সে চোট পাওয়া হাতের তালুতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি একটুও রেগে নেই শোনা, আমি শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম আমার ছোট মাটা বুঝি আমার সাথে সারা জীবনের মতো আড়ি করে দিলাম। এখন আমি একা একা কি করব? কিন্তু তুমি বড় হলে কি রে,
দিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলিস, তুমি কত বুতু। দিয়ে একদম ব্রেভ গার্ল বুঝলে। আর দাদু বলে আমি বুড়ি। এবার বলো, বড় আগে নাকি ভুড়ি? আচ্ছা, তোমার চোখে কি হয়েছে? অবনী তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেলল। দড়া গলায় সামলে নিয়ে বলল, আসলে চোখে কিছু একটা পড়েছে শোনা, তাই ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না। দিয়ে মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব দেখতে পাই। আমার চোখ খুব পাওয়ারফুল, আমি কিন্তু আমার চোখ কাউকে দেখো না। দিয়ার ঘরে পা রাখতে নবনী বুঝতে পারল তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটি আসলে অন্য কোনো ঘর। এটিই মূলত অবনীয়ার দিব্যর ঘর। দিব্যকে দেখে কিছুটা অপ্রস্তুত মনে হলো। সে নিজের গায়ে থাকা কোটটা খুলে রেখে দিয়াকে দু হাতে উঁচু করে তুলে খাটের উপর দাঁড় করিয়ে দিল। মেয়ের মাথা থেকে হেয়ার ব্যান্ড আর ক্লিপগুলো খুলে নিয়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। নবনী দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইল। এই ঘরে তার আদতে আসা উচিত কি না তা নিয়ে সে দ্বিধাগ্রস্ত। ঠিক তখনই দিয়ে ছোট্ট হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। নবনী হাসি মুখে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে মাম্মা, কিছু বলবে? দিয়া তার ছোট্ট হাতের তালুটা নবনীর বাম গালে রেখে গভীর কোনো ভাবনায় বিমগ্ন হলো। সেই দৃশ্য দেখে নবনীর ঠোঁটে হাসি ফুটে উঠল। তার মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা। অবনী আর নবনী ছিল ফিঠে ফিঠে বোন, কিন্তু নিয়তি তাদের খুব একটা কাছাকাছি থাকতে দেয়নি। নবনীর পরেই ছোট বোন নসির জন্ম হলে দুজনকে একসাথে সামলানো মায়ের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। অবনী তখন কিছুটা বড়, মায়ের কাজে সাহায্য করতে পারে, তাই তাকে রেখে নবনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নানা বাড়িতে। সেখানে নানা নানির স্নেহে বড় হয়েছে সে। আশ্চর্যের বিষয় হলো দিয়াকে দেখলেই নবনীর বারবার অবনীর প্রতিচ্ছবি চোখে পড়ছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠছে। এটা কি কেবলই রক্তের টান, নাকি মৃত বোনের প্রতি জমিয়ে রাখা একরাশ অব্যক্ত ভালোবাসা? তা নবনী জানে না। তবে বোনকে যে সে কতটা ভালোবাসত তা আজ তার অনুপস্থিতিতে হাড় ভাঙার যন্ত্রণায় টের পাচ্ছে সে। দিব্য কয়েক পা এগিয়ে এসে মাঝপথে থমকে দাঁড়ালো। দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতা ভেঙে দিয়া তার আদো আদো কণ্ঠে আবদার করে বসলো, তুমি আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবে? তাহলে আমার খুব ভালো লাগবে। নবনী ধীর স্থিরভাবে মাথা নেড়ে সায় দিল, কিন্তু দিব্য কিছুটা এগিয়ে এসে বাধা দেওয়ার স্বরে বলল, আমিই তো দিচ্ছি মা, আমি দিলে সমস্যা কোথায়? নবনী এবার মাথা তুলে সরাসরি দিব্যর পানে চাইল। দিব্য স্থির দৃষ্টিতে চেয়েছিল বিদায় মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নবনী চট করে চোখ সরিয়ে নিল। লোকটার চোখ দুটো অদ্ভুত রকম সুন্দর। পরক্ষণেই নিজের উপর বিরক্ত হলো সে। এই পরিস্থিতিতে চোখের সৌন্দর্য বিচার করাটা তার কাছে অর্থহীন মনে হলো। কিন্তু মূল সমস্যাটা অন্য জায়গায়। দিব্যার আচরণে দ্বিমুখী ভাবটা নমনী ধরতে পারছে না। মেয়ের ভবিষ্যতের জন্যই যদি এই বিয়ে, তবে মেয়েকে আগলে রাখার সুযোগ থেকে তাকে কেন বঞ্চিত করা হচ্ছে? নবনী এবার সাহস সঞ্চয় করে বলেই ফেলল, আমি দিয়াকে চেঞ্জ করিয়ে দিলে সমস্যাটা কোথায়? তাছাড়া আপনি তো কাল রাতেই বললেন যে মেয়ের জন্যই এই বিয়েটা করেছেন, তবে কেন বারবার আমাকে ওর কাছে আসতে বাধা দিচ্ছেন? কথাটা শুনে দিব্যর মেজাজ হঠাৎ চড়ে গেল। তার মনে পড়ে গেল এই মেয়েটি বিয়ে করবে না বলে বিয়ের আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। বিয়ের আগে অবনী জীবিত থাকতেও অবনী কোনোদিন তাদের বাড়িতে পা রাখেনি, কেবল দিব্যকে পছন্দ ছিল না বলে। এই রূঢ় সত্যটা দিব্য একবার আড়ালে শুনে ফেলেছিল। সে চায় না তার মাতৃহীন মেয়ের দায়িত্ব এমন কারো উপর জোর করে চাপিয়ে দিতে, যার মনে এই পরিবারের প্রতি কোনো টান নেই। গত 2 বছর সে একাই দিয়াকে সামলেছে, আগামী দিনগুলোতে সে একাই পারবে। সে নিজের গাম্ভীর্য ধরে রেখে সংক্ষেপে উত্তর দিল, ঠিক আছে, ওকে তৈরি করে দাও জলদি, অনেক বেলা হয়েছে, ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নবনীর বুকের ভেতর থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিয়া বাবার অনুমতি পেয়ে খিলখিল করে হেসে উঠল। মেয়ের সেই অনাবিল হাসিতে দিব্যর গম্ভীর মুখ এক সিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। নবনী
দিয়ার পোশাক বদলে দিতে চঞ্চল মেয়েটা খাট থেকে নামার ইশারা করলো। মেঝেতে পা রাখা মাত্রই দিয়া দরজার দিকে এক দৌড় লাগালো। নবনী আঁতকে উঠে বলল, দিয়া সাবধানে, ওভাবে ছুটছো কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো সোনা। দিয়াকে ধরার জন্য নবনী যেই না পা বাড়ালো, অমনি এক জোরালো টানে সে থমকে গেল। নিজের বা হাতের কবজিতে এক শক্ত হাতের স্পর্শ অনুভব করলো সে। বিস্ময়ে বিমূঢ় হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো দিব্য তার হাত ধরে রেখেছে। মুহূর্তের জন্য নবনীর মস্তিষ্ক যেন অসাড় হয়ে গেল। পরক্ষণে দিব্য হাতটা ছেড়ে দিয়ে এক অদ্ভুত শীতল চোখে তার দিকে তাকালো। দিব্যর কণ্ঠে জোরে পড়ল কাঠিন্য। দেখো নবনী, দিয়া আমার মেয়ে। আমি এতদিন ওকে একা সামলাতে পেরেছি, বাকি দিনগুলোও পারবো। তোমার জোর করে ওর দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ির বড় বউ, কেবল সেই দায়িত্বটাই পালন করো। শাশুড়ির সাথে রান্নাঘরে বসে সময় দাও, অসুস্থ শ্বশুরের সেবা করো, আর 10টা সাধারণ মেয়ের মতো নিজের ইচ্ছে মতো জীবনযাপন করো। আমি তোমাকে কোনো দিন অসম্মান করব না। স্বামী হিসেবে তোমার বৈশ্বিক সব দায়িত্ব পালন করব, কিন্তু আমার মেয়ের ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই। একটু থেমে দিব্য আরও তীক্ষ্ণ স্বরে বলল, আর তুমি একজন শিক্ষিত বুঝতার মেয়ে হয়েও কেন এমন ননসেন্সের মতো কথা বললে তা আমার বোধগম্য নেই। নবনী ফেল করে চেয়ে রইল। দিব্যর প্রতিটি শব্দ যেন চাবুকের মতো তার আত্মসম্মানে আঘাত করল। কি বলছে লোকটা, কেন বলছে? হুট করে সবকিছু উলটপালট হয়ে গেল নবনীর কাছে। অভিমানে আর অপমানে তার চোখ দুটো ছলছল করে উঠল। বুক ফেটে কান্না আসতে চাইল, সে কোনো মতে নিজেকে সামলে নিল। শুধু দিব্যর শেষ কথাটার রেশ ধরে কাপা গলায় প্রশ্ন করল, আমি আমি ননসেন্সের মতো ব্যবহার করেছি? দিব্য তখন বিছানায় অগোছালো হয়ে পড়ে থাকা দিয়ের স্কুল ড্রেসগুলো তুলে নিচ্ছিল। নবনীর কাপা কাপা কণ্ঠের প্রশ্নের পিঠে সে ফিরে না তাকিয়েই নির্বিকার ভঙ্গিতে বলল, তুমি একটা অবুঝ বাচ্চার সামনে কি ধরনের কথা বলছিলে সেটা কি একবারও ভেবে দেখেছো? কাল রাতে আমি তোমাকে যা যা বলেছি সেগুলো কি দিয়ার কানে যাওয়ার মতো কথা? নবনীর ভেতরে তপ্ত প্রতিবাদ মুহূর্তেই যেন তুষারের মতো জমে গেল। সে আসলেই এত কিছু ভাবেনি। দিয়ার প্রতি মায়ার টানে কথাগুলো বলে ফেললেও তার সুদূর প্রসারী প্রভাব নিয়ে চিন্তা করার অবকাশ পায়নি সে। তবে এটুকু সে পরিষ্কার বুঝল যে দিব্য তালুকদার অত্যন্ত চাপা স্বভাবের এবং অসম্ভব অহংকারী একজন মানুষ। কাল রাতে লোকটার ভদ্র ব্যবহারের যতটুকু মুগ্ধতা জেগেছিল, আজ তার দ্বিগুণ তিক্ততা নবনীকে গ্রাস করল। সে মাথা নিচু করে খুব ধীরে বলল, দুঃখিত, আমি না ভেবেই কথাগুলো বলে ফেলেছি। তবে আমি ভুল কিছু বলিনি। আপনি এই বিয়েটা কেন করেছেন জানি না, কিন্তু আমি দিয়ার জন্যই এই বিয়েটা করতে রাজি হয়েছি। তাই আপনি চাইলেই ওর থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারেন না। দিব্য এবার সামান্য হাসল। সেই হাসিতে ছিল কেবল তীব্র তাচ্ছিল্য। নবনী বুঝতে পারল না এই কথার মধ্যে হাসির মতো কী ছিল। দিব্যর মনে হলো এই মেয়েটা অবনীর বোন হলেও স্বভাবে দুজনেই দুই মেরুর বাসিন্দা। সে আর তর্কে জড়াতে চাইল না। দিয়ার কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। ও হ্যাঁ, তোমার লাগেজ নিয়ে আজই এই ঘরে চলে এসো। কাল মা চেয়েছিলেন আমরা আলাদা করে থাকি, কিন্তু দিয়াকে ছাড়া আমার থাকার অভ্যাস নেই বললেই আমি রাতে চলে এসেছিলাম। তাছাড়া তুমি সারা রাত দরজা খোলা রেখে ঘুমিয়েছিলে কেন? নবনীর কাছে এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। লোকটা কতখানি দুরন্দর আর হিসেবি, সবার সামনে সবটা কিভাবে সামলে নিল। আবার সকালে সবার ওঠার আগের ঘরে ফিরে গেছে, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। আড়ালে সবটুকু দূরত্ব বজায় রেখেও লোকটা বাইরের জগতের কাছে নিখুঁত অভিনয়ের চাদর বিছিয়ে রেখেছে। নবনী শুকনো গলায় বলল, আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। আমি নিয়ে আসবো সব। দিব্য আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। টান পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। নবনীও একরাশ গুমোট অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো।
পথিমধ্যে নবনী দেখলো দুটো ছোট ছেলে তুমুলভাবে ঝগড়া করছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দিয়ে আপ্রাণ চেষ্টা করছে ঝগড়া থামাতে। দৃশ্যটা দেখে নবনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দুই পক্ষকে আলাদা করে দিল। জিজ্ঞেস করলো, কি করছো তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? নবনীন খেয়াল করলো বাচ্চা দুটো হুবহুব একই রকম দেখতে, নিশ্চয়ই যমজ। তাদের বয়স দিয়ার কাছাকাছি হবে, তবে এই বাড়িতে দিয়া ছাড়া আরও বাচ্চা আছে সেটা নবনীর জানা ছিল না। ঠিক তখনই ওদিক থেকে অন্তদন্ত হয়ে ছুটে এলো মনিতা। তাদের কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলো, তোমরা দুইজন কি আবার ঝগড়া শুরু করেছ? আজকের ঝগড়াটা কি নিয়ে শুনি? ইভান কান্না বেজায় গলায় অভিযোগের সুরে বলল, দেখো না মাম্মি, সব দোষ এই ইহানের। ও আমাকে আগে মেরেছে। তোমার বিশ্বাস না হলে দিয়াকে জিজ্ঞেস করে দেখো। পাশে দাঁড়িয়ে থাকা দিয়ার সাথে সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট চাচি, ইভান একদম ঠিক বলেছে। ইহান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। দিয়া যে ইভানের পক্ষ নেবে সেটা তার কাছে নতুন কিছু নয়। এই বাড়িতে দিয়া আর ইভান সবসময় একদলে থাকে। যদিও ইহান জানে সেই আগে হাত তুলেছে, তবুও নিজের দোষ ডাকতে সে নিরীহ মুখ করে বলল, দিয়া মিথ্যা বলছে মাম্মি। তুমি তো জানো ওরা দুজন ফ্রেন্ড, তাই মিলেমিশে আমাকে ফাঁসাতে চাইছে। মৌনিতে এবার দমকে উঠল। একদম মিথ্যে বলবে না ইহান, তোমাকে কতবার বারণ করেছি বড় ভাইয়ের গায়ে হাত তুলবে না, তবুও তুমি ওকে মেরেছ। ইহান তড়াক করে উত্তর দিল, মাত্র 5 মিনিটের বড়, এটা আবার বড় হওয়া নাকি? আমিও ওসব মানি না। ছেলের যুক্তির কাছে মনিতা হার মেনে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। মনিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইহান উল্কার বেগে ওখান থেকে পালিয়ে গেল। মনিতা চেঁচিয়ে বলল, একবার ধরতে পারি তারপর মজা বোঝাবো, বদমাইশ কোথাকার। বাচ্চাদের এই খুনসুটি দেখে নবনীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনিতা অসহায় মুখে বলল, তুমি হাসছো নবনী? এই ছেলেটা যে কি পরিমাণ দুষ্টু হয়েছে বলে বোঝাতে পারবো না। এদের দুজনকে সামলাতে গিয়ে আমার পাগল হওয়ার উপক্রম। নবনী বলল, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, কিন্তু আমিও ওদের আগে দেখিনি কেন? মনিতা মৃদু হেসে উত্তর দিল, আসলে তুমি তো কাল অনেক রাতে এলে, ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আর আজ সকালে তুমি ওঠার আগে ওরা স্কুলে চলে গিয়েছিল। ওরা যমজ, ইহান আর ইভান দিয়ার থেকে 1 বছরের বড়। ভালো কথা নবনী, চলো নিচে চলো, সবার খাওয়ার সময় হয়ে গেছে। নবনী মাথা নেড়ে সায় দিল, নিচেই যাচ্ছিলাম, চলুন। মনিতা একটু ইতস্ত করে হেসে বলল, তুমি আমাকে তুমি করেই বলো, মনিতা ডাকলেই হবে। নবনী সহজভাবে মাথা নেড়ে বলল, আচ্ছা চলো মনিতা। দুপুরের রোদ জানালার কাছে ডাইনিং টেবিলের উপর পড়ছে। আজ এই টেবিলের দৃশ্যটা অন্য দিনের চেয়ে আলাদা। সচরাচর দুপুরে বাড়ির পুরুষরা কেউ থাকেন না, কিন্তু আজ অলেখা বেগমের কড়া নির্দেশ ছিল নতুন বউয়ের হাতের প্রথম রান্না খেতে যেন সবাই উপস্থিত থাকে। নবনী নিজের হাতে বুনা খিচুড়ি, মুচমুচে বেগুন ভাজি আর ডিম ভাজি করেছে। সেই সাথে অলেখা আর মনিতার রান্না করা হাঁসের মাংসের বুনা। দিব্য এসে চেয়ারে বসতে অলেখা বললেন, নবনী যাও মা, তোমার হাতের রান্না নিজ হাতে সবাইকে পরিবেশন করো। নবনী দীর্ঘ এগিয়ে গেল, আড়ষ্ট হাতে একে একে সবার পাতে খাবার তুলে দিল সে। দিব্য আজ দিয়াকে নিজের পাশে চেয়ারে বসিয়ে নিয়েছে। সাধারণত দুপুরে অলেখাই দিয়াকে খাইয়ে দেন, কিন্তু আজ বাড়িতে থাকায় দিব্য নিজেই মেয়ের দায়িত্ব নিল। কলরব বেশ উসখুস করছে তখন থেকে, তার ভেতরে যেন কোনো অস্থির আগ্নেয়গিরি ফুটছে। কয়েকবার গলা পরিষ্কার করে সে কথা বলতে পারল না। অবশেষে এক বুক সাহস সঞ্চয় করে সে হঠাৎ বলেই ফেলল, খাবার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। কথাটা শোনা মাত্র দিব্যসহ বড়রা সবাই কলরবের দিকে তাকালো। কলরবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। সবেমাত্র এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখা এক তরুণের পক্ষে নিজের বিয়ের প্রস্তাব নিজেই তোলা মোটেও সহজ কাজ নয়। তবে ভালোবাসার মানুষের প্রতি টানটা তার সাহসের চেয়েও বড়। অনেক কথা সে আয়নার সামনে দাঁড়িয়ে মুখস্থ করেছিল, কিন্তু সামনে বাবা চাচার বাইকে দেখে যেন সব গোলমাল হয়ে গেল।
তার চুপ করে থাকা দেখে কাব্য তাড়া দিয়ে উঠল, কিরে প্যাস না মেরে চটপট বলতো, তোর জন্য সবাই খাওয়া থামিয়ে বসে আছে, সামনে আমার প্রিয় খাবার রাখা, বেশি অপেক্ষা করতে কিন্তু পারবো না। পুরো টেবিল জুড়ে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অলেখা বেগম উৎসুক চোখে তাকিয়ে রইলেন ছোট ছেলের দিকে। কলেরে অনেকটা কসরত করে প্রায় রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করলো, আমি বিয়ে করতে চাই। কথাটা বলে সে লজ্জায় আর আড়ষ্টতায় মাথা নিচু করে ফেলল। খাবার টেবিলের প্রতিটি মানুষ তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। কলরব যদি বলতো সে কাউকে খুন করে এসেছে, তবে হয়তো সবাই সেটা অনায়াসে বিশ্বাস করে নিত। কিন্তু তার মুখে বিয়ের কথা যেন এক অসম্ভব বিষয়। যে ছেলেটা কোনোদিন নিজের রুমটাই গুছিয়ে রাখেনি, সে আজ সংসার পাততে চায়। কলরবের কথা শুনে খাবার টেবিলে যে নিস্তব্ধতা নেমে এলো, তাকে আক্ষরিক অর্থেই বর্জ্যপাত বলা চলে। উপস্থিত সবাই যে খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছিল তা নয়, কারণ কলরব এ বাড়ির সবচেয়ে ছন্নছাড়া ছেলে। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারামারি আর মাঝে মধ্যে বাড়িতে বিচার নিয়ে আসা, এই ছিল তার দৈনন্দিন রুটিন। তার মতে একজন দায়িত্ব জ্ঞানহীন ছেলের মুখে এমন সিরিয়াস কথা কেউ কল্পনাও করেনি। কেউ কেউ হয়তো ভেবেছিল সে আবার কোনো নতুন ঝামেলা পাকিয়ে এসেছে, কিন্তু তার গম্ভীর মুখাভাব দেখে এবার সবাই একটু নড়েচড়ে বসলো। নীরবতা ভাঙল কাব্যর বিস্ময় মাখা কণ্ঠে, কি কি বললি তুই? ভাই তুই আসলেই কি করতে চাস? কলরব নিচু স্বরে একটু জাজালো গলায় বলল, বললাম তো বিয়ে করব। তুই কি বধির হয়ে গেলি? কাব্য হতভম্ব হয়ে মাথা নাড়ল। এই পরিস্থিতিতে কি বলা উচিত তা তার জানা নেই। টেবিলের এক পাশে বসে ছিলেন আরশাদ তালুকদার। কয়েকদিন আগের এক গাড়ি দুর্ঘটনায় তিনি মাথা ও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। তাই সাধারণত নিজের ঘরেই বিশ্রাম নেন। আজ নবনীর প্রথম রান্না বলে অলেখা বেগম তাকে জোর করে ডাইনিংয়ে নিয়ে এসেছিলেন। তিনি তার স্বভাবসুলভ গুরু গম্ভীর কণ্ঠে ছেলের দিকে একরাশ বিদ্রুপ ছুড়ে দিলেন। তা হঠাৎ দুনিয়ার সব কাজ ছেড়ে বিয়ে করার শখ জাগলো কেন? কারণটা আসলে কলরবের জন্য অস্তিত্ব রক্ষা লড়াইয়ের মতো। সে তার সহপাঠী ইরাকে ভালোবাসে, কিন্তু ইরার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আর পড়াশোনা করাতে চান না। তারা এখন ইরার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছেন। কলরব ইরাকে হারাতে চায় না, তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলো তাকে এই প্রস্তাবটা তুলতেই হতো। সে অপরাধীর মতো মুখ করে আবারও বলল, পাপ্পা আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম ইরা, আমরা একই ক্লাসে পড়ি। ওর বাবা মা ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। ইরাকে পাওয়ার জন্য বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আরশাদ তালুকদারের কণ্ঠে তখন বিদ্রুপের দ্বার আরও বাড়ল। তিনি একইভাবে প্রশ্ন করলেন, তা এখন তুমি কি চাও? আমাদের ঠিক কী করতে হবে শুনি? কলরবের মনে হলে এই মুহূর্তে চেয়ে মাটির নিচে মিশে যাওয়াও ঢের ভালো। তবুও কাপা গলায় সে উত্তর দিল, আমি চাই তোমরা ওদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি ওকেই বিয়ে করতে চাই, আমি ওকে ভীষণ ভালোবাসি। এতক্ষণ শান্ত থাকা আরশাদ তালুকদার যেন হঠাৎ অগ্নি মতন জ্বলে উঠলেন। প্রচণ্ড এক ধমক দিয়ে তিনি বললেন, অসভ্য ছেলে, লজ্জা করছে না তোর? বাপ চাচার সামনে নিজে মুখে নির্লজ্জর মতো প্রেম ভালোবাসা, আবার বিয়ের কথা বলছিস? বিয়ে করবি তুই? আফতাব তালুকদার ভাইয়াকে শান্ত করার চেষ্টা করে বললেন, ভাইয়া তুমি অসুস্থ, শরীরটা খারাপ করবে, শান্ত হও। আরশাদ তালুকদার তখন রাগে কাঁপছেন। তিনি চেঁচিয়ে বললেন, না, তুই ওকে জিজ্ঞেস কর বিয়ে করবে ও? কত টাকা রোজগার করে, কি যোগ্যতা আছে ওর? নিজে এখনো বাপ ভাইয়ের ঘাড়ে বসে সারাদিন বাদরামি করে বেড়ায়, সে নাকি আবার বিয়ে করবে? বড় বড় কথা বলছে, ন্যূনতম লজ্জা শরমও কি নেই? কলরব জালো গলায় বলল, আমাদের বাড়িতে কি ভাতের এত অভাব পড়েছে যে আর একজন মানুষ এলে টানাটানি শুরু হবে? আমি কথা দিচ্ছি, বিয়ের পর আমিও কোম্পানিতে জয়েন করব, বড় ভাইয়াদের সাথে থেকে কাজ শেখার চেষ্টা করব, আমি মন দিয়ে কাজ করব। আবার মুখে তর্ক করছিস? এতক্ষণ নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করা দিব্য এবার মুখ খুলল। গম্ভীর গলায় বলল, শান্ত হও আব্বু, আমরা এই বিষয়ে পরে সময় নিয়ে কথা বলবো। তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে নাও। আর কলরব, তুইও আর একটাও কথা বলিস না, চুপচাপ নিজের খাওয়া শেষ কর। আরশাদ তালুকদার রাগে ফুঁসছিলেন ঠিকই, কিন্তু বড় ছেলের কথা তিনি সহজে অমান্য করেন না।
তাছাড়া খাওয়ার টেবিলে বিশেষ করে নতুন বউয়ের সামনে এমন বিশ্রী পরিস্থিতি তৈরি হওয়াটা তার নিজেরও ভালো লাগছিল না। তিনি গুমোট মুখে চুপ করে গেলেন। অলেখা বেগম এতক্ষণ আষ্টেপৃষ্টে একরাশ ভয় নিয়ে বসেছিলেন। এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসলে কলেরব বিষয়টা আগেই তাকে জানিয়েছিল, কিন্তু তিনি ভেবেছিলেন আরশাদ সুস্থ হলে সুযোগ বুঝে নিজে কথাটি পারবেন। ছেলেটা যে আজই এভাবে সবার সামনে বোমা ফাটিয়ে দেবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। আরশাদ অসুস্থ না থাকলে আজ হয়তো কলরবের হাড়গোড় আস্ত থাকতো না। পরিবেশটা সামাল দিতে অলেখা সবার উদ্দেশ্য বললেন, দিব্য ঠিকই বলেছে, এই বিষয়ে এখন আর কোনো কথা নাই, সবাই খাওয়া শুরু করো। কলরব কেবল উঠার উপক্রম করছিল। গলায় দলা পাকানো অভিমান নেই, এই মুহূর্তে তার খাওয়ার রুচি একদমই নেই। নবনী বিষয়টি লক্ষ্য করলো। সে চট করে কলরবের পাতে এক টুকরো মাংস তুলে দিল। কলরব বিস্ময়ে চোখ তুলে তাকালো। নবনী তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসি দিয়ে বলল, ভাইয়া খেও অন্তত বলো তো কেমন হয়েছে। মাংস অবশ্য আমি রান্না করিনি। নবনী যেভাবে সহজভাবে কথাটি বলল তাতে কলরব আর না খেয়ে উঠতে পারল না। সে চুপচাপ মাথা নিচু করে আবার খাওয়া শুরু করলো। মৌনিতা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, নবনী আজ চমৎকার খিচুড়ি রান্না করেছে, খিচুড়িটা খেয়ে অন্তত বলো কেমন হয়েছে। নবনী খিচুড়ি রান্না করেছে এই কটির শব্দ দিব্যর কানে পৌঁছানো মাত্রই তার শরীরের ভেতর এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। মুহূর্তে তার স্মৃতি ফিরে গেল কয়েক বছর আগের এক দুপুরে। অবনীকে যখন এ বাড়িতে প্রথমবার রান্না করতে বলা হয়েছিল, সেও ঠিক এই বুনা খিচুড়ি রান্না করেছিল, সাথে ছিল হাঁসের মাংস। দিব্য টেবিলের উপর রাখা খাবারগুলোর দিকে অপলক তাকিয়ে রইল। আজ সব কিছুর এক অদ্ভুত পুনরাবৃত্তি হচ্ছে। অলেখা বেগমও মিলটা খেয়াল করছিলেন, তাই তিনি অবনীর স্মৃতিকে সম্মান জানাতে আজ নিজে থেকে হাঁসের মাংসটা রান্না করছিলেন। দিব্য চোখ দুটো হঠাৎ জ্বালা করে উঠল। অবনীর সাথে কাটানো সে প্রথম দিনগুলোর স্মৃতি তার মস্তিষ্কে যেন জড়ো হাওয়া বইয়ে দিল। স্মৃতিরা এখন আর সুখ দেয় না, বরং বিষাক্ত কাটা হয়ে বিঁধতে থাকে বুকের ফাজরে। নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করলো সে। যান্ত্রিকভাবে দিয়াকে খাইয়ে দিল, কিন্তু নিজের থালাটা আগের মতোই পড়ে রইল। দিয়া খাওয়া শেষ হওয়া মাত্রই দিব্য নিজের ছেড়ে ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিজের খাবারে হাতটুকু ছোঁয়ায়নি। অলেখা বেগম ছেলের এই অস্বাভাবিকতা লক্ষ্য করে উৎকণ্ঠিত স্বরে বললেন, কিরে দিব্য, তুই তো কিছুই খেলি না, থালায় হাতে লাগালি না, উঠে পড়লি যে। নবনী সকসিত হয়ে দিব্যর দিকে তাকালো। দিব্যর মুখাবয়ব এখন পাথরের মতো কঠোর। দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ সে শীতল কণ্ঠে জবাব দিল, আমার এখন খিদে নেই আম্মু, আমাকে এখনই অফিসে ফিরতে হবে, 3টের সময় জরুরি মিটিং আছে। তুমি আসতে বলেছিলে বলে এসেছিলাম, আমি আসছি। কথাটা শেষ করে দিব্য এক মুহূর্ত অপেক্ষা না করে লম্বা পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। দিব্যর ফাস্তানা অলেখা বেগম যেন পাথর হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন স্মৃতিরা দিব্যকে আনন্দে দেবে, কিন্তু হিতে যে বিপরীত হবে তা তিনি ভাবেননি। নবনীর মনে হলে সে কিছু ভুল করেছে, কিন্তু আসলে সেটা কি তা বুঝেই অপরাধবোধে কুঁকড়ে যেতে লাগলো সে। সেটা দেখে তিনি নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক একটু হাসলেন, বললেন, এসো নবনী, এবার আমরা খেতে বসি। আরশাদ তালুকদার গম্ভীর ডেকে বললেন, নবনী এদিকে একটু এসো তো মা। অলেখা চোখের ইশারায় তাকে যেতে বললেন। নবনী আরশাদ তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালো। তিনি পাঞ্জাবির পকেট থেকে একটি ছোট মখমলের বাক্স বের করে নবনীর হাতে দিলেন। শান্ত স্বরে বললেন, এটা তোমার উপহার। উপহারটি দিয়ে তিনি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। নবনীর অবাক হওয়ার গোর কাটানোর জন্য আফতাব তালুকদার হাসি মুখে বললেন, এটা আমাদের বাড়ির নিয়ম। নতুন বউয়ের হাতের প্রথম অন্ন খাওয়ার পর গুরুজনেরা তাকে দোয়ার উপহার দেন। কই, এবার আমার কাছে এসো তো। নবনী বিনীতভাবে এগিয়ে যেতে তিনি একটি সুদৃশ্য বাক্স তার হাতে তুলে দিলেন। নবনী মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। আফতাব তালুকদার নবনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। কথা উৎসাহ সামলাতে না ফেরে বলে উঠল, ভাবি বাক্সগুলো খোলো না, দেখি কি গিফট পেলে। আর আম্মু, ছোট মা, তোমরা কিছু দেবে না? মানসা বেগম হেসে বললেন, দেব না মানে অবশ্যই দেব। তিনি নবনীর হাতে থেকে বাক্সগুলো নিয়ে খুললেন। দেখা গেল আরশাদ তালুকদার দিয়েছেন একটি চমৎকার সোনার চেন এবং আফতাব তালুকদার দিয়েছেন একজোড়া কারুকাজ করা সোনার দুল।
মাজহা বেগম নিজেও একটি আংটি নবনীকে পরিয়ে দিলেন, আর অলেখা বেগম নবনীর হাতে দিলেন সোনার 2টি রুলি। কাব্য খাওয়া শেষ করে উঠে টেবিলের উপর একটি ছোট বাক্স রাখল। সে বেশ মার্জিত স্বরে বলল, সম্পর্কে আমি তোমার ছোট হলো বড় ভাইয়ের সম্মানে আমি আর মৌনিতা মিলে এই ছোট উপহারটুকু তোমার জন্য এনেছি, গ্রহণ করলে খুশি হব। আসলে বিয়েটা তো হঠাৎ করেই হলো, নয়তো আরও বড় আয়োজনের ইচ্ছে ছিল। নবনী খুলে দেখলো ভেতরে একটি জকজকে আংটি। ঠিক তখনই কলরব ছেড়ে উঠে দাঁড়ালো। সে কুণ্ঠিত কণ্ঠে বলল, সরি ভাবি, আমি কিছু দিতে পারলাম না। আসলে আমি তো বেকার, আমার গিফট আপাতত বাকি রইল। নিজের টাকায় যেদিন রোজগার করব সেদিন দেব। তবে গিফট দেইনি বলে ভাইয়ের উপর ভালোবাসা কিন্তু কমিয়ে দিও না। মাংসটা কিন্তু সবসময় এভাবেই নিজ দায়িত্বে পাতে তুলে দেবে। আর তোমার খিচুড়ি রান্না এক কথায় দারুণ হয়েছে। নবনী স্নিগ্ধ হেসে মাথা নাড়ল। কাব্য এই সুযোগে একটু টিপ্পনি কাটলো, হ্যাঁ রে ভাই, তো আমার বড় হয়ে গেছে, বিয়ে করবে বলে কথা, এখন তো কামাই তাকে করতেই হবে। তলে তলে তুই এত দূর চলে গেছিস ভাই, তোর সাহস দেখে আমি রীতিমতো হতভম্ব। কলরব বিরক্ত হয়ে বলল, চুপ কর তো তুই। কাব্যর অট্টহাসিতে ড্রয়িং রুমের গুমট ভাবটা কেটে গেল। কথা আর মনিত হাসিতে যোগ দিল। সবার হাসাহাসি দেখে কলরব দারুণ লজ্জা পেল, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। নবনী অবাক হয়ে দৃশ্যটা দেখছিল। এই তালুকদার পরিবার একেবারেই আলাদা। এই মানুষগুলোর আন্তরিকতা আর স্নেহ নবনীকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল যে সে এই বাড়িতে কোনো এক শূন্যস্থান পূরণ করতে এসেছে। তার মনে হলো মানুষগুলো সত্যিই অসাধারণ। চলবে তো ভিউয়ার্স, আমার কাছে কিন্তু গল্পটা অসাধারণই লেগেছে। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।